স্ক্রিনে তোমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছ, আমরা এখন সেটি সলভ করব। প্রশ্নে বলা আছে কি, একটি গ্যাসপূর্ণ বেলুনকে হ্রদের তলদেশে 50 মিটার গভীরে নিয়ে যাওয়ায় 2 লিটার আয়তন ধারণ করে। হ্রদের তলদেশে বেলুনে আরো 1 লিটার গ্যাস প্রবেশ করিয়ে ছেড়ে দেওয়া হলো। বেলুনের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 8 লিটার এবং আরো দেওয়া আছে বায়ুমণ্ডলের চাপ 10⁵ নিউটন মিটার ইনভার্স টু, পানির ঘনত্ব 1000 কেজি মিটার ইনভার্স টু এবং অভিকর্ষ ত্বরণ জি ইকুয়ালস টু 9.8 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। তাহলে প্রশ্নে আমাদের কি বলছে যে একটি গ্যাসপূর্ণ বেলুনকে, তাহলে আমরা কয় নাম্বার সলভ করব? 1 নাম্বার। প্রশ্নে কি বলা আছে? একটি গ্যাসপূর্ণ বেলুন, এই যে একটা বেলুন, এই বেলুনটা কি গ্যাসপূর্ণ অবস্থায় আছে। প্রশ্নে যা বলা আছে তা আমরা বুঝে বুঝে লিখবো। কি আছে? একটি গ্যাসপূর্ণ বেলুনকে হ্রদের তলদেশে, আমরা একটা হ্রদ আর্ট করব। আচ্ছা, এটা ধরে নিলাম এটা আমাদের হ্রদ। কি বলা আছে? একটি গ্যাসপূর্ণ বেলুনকে, এই যে গ্যাসপূর্ণ আমার বেলুনটা, একটি গ্যাসপূর্ণ বেলুনকে হ্রদের তলদেশে, এটা হচ্ছে হ্রদের পৃষ্ঠ আর এটা হচ্ছে তলদেশ। তাহলে একটি গ্যাসপূর্ণ বেলুনকে হ্রদের তলদেশে 50 মিটার গভীরে নিয়ে যাওয়ায় 2 লিটার আয়তন ধারণ করে। এটা হচ্ছে পৃষ্ঠ এবং তলদেশ। কত মিটার? তাহলে উপর থেকে 50 মিটার গভীরে, উচ্চতা হচ্ছে 50 মিটার গভীরে, মানে 50 মিটার গভীরে নিয়ে যাওয়ায় 2 লিটার আয়তন ধারণ করে সেই বেলুনটি। মানে 50 মিটার গভীরে আনার পর এই বেলুনটির আয়তন 2 লিটার ধারণ করে। এবং প্রশ্নে দেওয়া আছে যে বায়ুমণ্ডলীয় চাপ পি অ্যাটমসফিয়ার কত দেওয়া আছে? বায়ুমণ্ডলীয় চাপ দেওয়া আছে 10⁵ নিউটন মিটার ইনভার্স টু, এবং প্রাথমিক যে আয়তনটা সেটি কিন্তু দেওয়া নাই। আর 50 মিটার গভীরে আনার পর আয়তন ভি2 সেটা হচ্ছে 2 লিটার, এবং পি2 হচ্ছে যে বায়ুমণ্ডলীয় চাপ অ্যাটমসফিয়ার, এবং পাশাপাশি পানির একটা চাপ আছে এইচ রো জি। এখানে আরো দেওয়া আছে এইচ এর মান তো 50, রো এর মান হচ্ছে 1000 কেজি মিটার ইনভার্স 2, কেজি মিটার ইনভার্স 3, এবং জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এগুলো দেওয়া আছে। এখন আমাদের প্রশ্নে বলছে যে পানির উপরিতলে, এই যে হ্রদ, এগুলো পানির উপরিতলে বেলুনের প্রাথমিক আয়তন কত? তাহলে আমরা গ নম্বর সলভ করি। আমরা বয়লের সূত্র অনুসারে জানি, বয়লের সূত্রে P1 V1 ইকুয়ালস টু P2 V2। তাহলে বয়লের সূত্র অনুযায়ী আমরা এই সূত্রটা লিখলাম। P1 বা P অ্যাটমসফিয়ার এবং V1 তো নাই, এটা আমরা বের করব। P2 কত? P অ্যাটমসফিয়ার প্লাস এইচ রো জি, এবং V2 কত? V2 হচ্ছে 2। আমরা প্রাথমিক আয়তন V1 বের করব। তাহলে P অ্যাটমসফিয়ার প্লাস এইচ রো জি ইন্টু 2 ভাগ P অ্যাটমসফিয়ার। এখানে P অ্যাটমসফিয়ার এর মান হচ্ছে 10⁵ প্লাস এইচ এর মান কত? 50, রো এর মান হচ্ছে 1000, 1000 থেকে 10⁵ আকারে লিখতে পারি। জি হচ্ছে 9.8 2, এবং পি অ্যাটমসফিয়ার হচ্ছে 10⁵। তাহলে ক্যালকুলেশন করার পর এটা আমাদের উত্তর প্রায় 11.8 লিটার। এটা হচ্ছে উত্তর। তাহলে পানির উপরিতলে বেলুনের প্রাথমিক আয়তন 11.8 লিটার। এখন আমরা ঘ নম্বর সলভ করব। ঘ নম্বর বলা আছে যে হ্রদের তলদেশে থেকে বেলুনটি পানির উপরিতলে অক্ষত অবস্থায় পৌঁছবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে বলছে কি, হ্রদের তলদেশ হতে বেলুনটি পানির উপরিতলে বলতে পৃষ্ঠে অক্ষত অবস্থায় পৌঁছবে কিনা সেটা আমাদের বের করতে হবে। প্রশ্নে বলা আছে যে বেলুনের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 8 লিটার। এই যে বেলুনটা, এই বেলুনটার হচ্ছে সর্বোচ্চ ধারণ ক্ষমতা 8 লিটার। যদি এই বেলুনটার ধারণ ক্ষমতা 8 লিটার হয়, তাইলে এই বেলুনটার ধারণ ক্ষমতা 8 লিটারের বেশি হলে বেলুনটি অক্ষত অবস্থায় থাকবে না। এই বেলুনটির ধারণ ক্ষমতা 8 লিটারের বেশি হলে এই বেলুনটি অক্ষত অবস্থায় থাকবে না, ফেটে যাবে। কিন্তু এই বেলুনটি ক্যালকুলেশন করার পর ধারণ ক্ষমতা যদি আমাদের 7 লিটার বের হয় বা 8 লিটারের কম বের হয়, তাহলে অক্ষত অবস্থায় থাকবে। যদি 8 লিটারের বেশি বের হয়, তাহলে বেলুনটি অক্ষত অবস্থায় থাকবে না, ফেটে যাবে। এখন আমরা ঘ নম্বরটা সলভ করবো। ঘ নম্বর বলছে যে হ্রদের তলদেশ থেকে বেলুনটি পানির উপরিতলে অক্ষত অবস্থায় পৌঁছবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। প্রশ্নে তো এটা দেওয়া আছে। আমার প্রশ্নে বলা আছে হ্রদের তলদেশে বেলুনে
আরো 1 লিটার গ্যাস প্রবেশ করিয়ে ছেড়ে দেওয়া হলো। প্রশ্নে যেটা বলা হয়েছে সেটা আমরা লিখি। V2 হচ্ছে যে আগে ছিল 2 লিটার, পরবর্তীতে প্রশ্নে বলছে যে হ্রদের তলদেশে বেলুনে আরো 1 লিটার গ্যাস প্রবেশ করিয়ে ছেড়ে দেওয়া হলো, মানে পরবর্তীতে আরো 1 লিটার গ্যাস প্রবেশ করিয়ে ছেড়ে দেওয়ার পর বেলুনের আয়তন দাঁড়াইছে 3 লিটার। আগে যা ছিল তাই, P2 equals to P atmosphere প্লাস H2G, আর উপরে যা ছিল তাই। আর V1 তো নাই, আবার P atmosphere ছিল কত, 10⁵ নিউটন মিটার ইনভার্স 2। হৃদের তলদেশ থেকে বেলুন পানি উপরে তোলে অক্ষত অবস্থায় পৌঁছাবে কিনা। আমরা বয়লের সূত্র অনুসারে জানি P1 V1 equals to P2 V2। এখন P1 এর মান কত, P1 মানে P atmosphere, P1 মানে P atmosphere, V1 টা আমরা বাইর করব। P2 হচ্ছে যে P atmosphere প্লাস H rho g ইন্টু V2। V2 হচ্ছে 3 লিটার, এখানে V1, তাহলে P atmosphere প্লাস H rho g ইন্টু 3 ভাগ, এটা হচ্ছে P atmosphere। P atmosphere, P atmosphere এর মান, H এর মান, H টা কত, H আছে যে 50 মিটার, আর রো আছে 1000, আর জি হচ্ছে 9.8, 1000 কেজি মিটার ইনভার্স 3, আর হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা ক্যালকুলেশন পর যেটি দাঁড়ায় সেটি হচ্ছে যে 17.7 লিটার, যা বেলুনটি এই 17.7 লিটার কি 8 লিটারের থেকে বেশি, মানে বেলুনটির সর্বোচ্চ ধারণ ক্ষমতা 8 লিটার, কিন্তু আমাদের বাইর হয়েছে 17.72 লিটার, যা সর্বোচ্চ ধারণ ক্ষমতার থেকে বেশি। অর্থাৎ বেলুনটি, আমরা বলতে পারি অর্থাৎ বেলুনটি এই যে তলদেশ থেকে উপরে যেতে না যেতেই, মানে উপরে তলে কোনো এক জায়গায় ফেটে যাবে, অর্থাৎ বেলুনটি অক্ষত অবস্থায় পানির উপরে তলে পৌঁছানো সম্ভব হবে না। প্রশ্ন, তাহলে সঠিক সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং বেলুনটি হৃদের তলদেশ থেকে, সুতরাং বেলুনটি বেলুনটি হৃদের তলদেশ হতে অক্ষত অবস্থায়, হৃদের তলদেশ হতে অক্ষত অবস্থায় পানির উপরে পৌঁছাবে না, পানির উপরে পৌঁছাবে না। এটা হচ্ছে। এখন আমরা বইয়ের 2 নম্বর প্রশ্ন সমাধান করব। 2 নম্বর প্রশ্নে কি বলা আছে, একটি হ্রদের তলদেশ ও পৃষ্ঠের পানির তাপমাত্রা যথাক্রমে 8 ডিগ্রি সেলসিয়াস ও 30 ডিগ্রি সেলসিয়াস। প্রশ্নে কি বলা আছে, একটি হ্রদ, এই যে আমরা একটা হ্রদ অ্যাড করলাম, হ্রদের আছে, এটা হচ্ছে পৃষ্ঠ আর এটা হচ্ছে তলদেশ, মানে প্রশ্ন দেখে আমরা ছবি ইমাজিন করব। এটা হচ্ছে হ্রদ। প্রশ্নে কি বলা আছে, একটি হ্রদের তলদেশ ও পৃষ্ঠ, মানে তলদেশ ও পৃষ্ঠ, এই তলদেশ ও পৃষ্ঠে পানির তাপমাত্রা যথাক্রমে 8 ডিগ্রি সেলসিয়াস ও 30 ডিগ্রি সেলসিয়াস। তলদেশে পানির তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস এবং পৃষ্ঠে পানির তাপমাত্রা দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস। 2 লিটার আয়তন বিশিষ্ট একটি বায়ুপূর্ণ বেলুন, মানে 2 লিটার আয়তন বিশিষ্ট একটি বায়ুপূর্ণ বেলুন, তাহলে একটা আমাদের বেলুন আছে যেটি আছে বায়ুতে পূর্ণ এবং হচ্ছে মানে বায়ুপূর্ণ বেলুন, এটা হচ্ছে বায়ুপূর্ণ বেলুন এবং এটা হচ্ছে 2 লিটার, বায়ুপূর্ণ বেলুন হচ্ছে 2 লিটার, তাহলে হচ্ছে 2 লিটার আয়তন বিশিষ্ট একটি বায়ুপূর্ণ বেলুন হৃদের তলদেশ হতে ছেড়ে দেওয়া হলো, মানে হৃদের তলদেশ হতে ছেড়ে দেওয়া হলো, এটা ডিরেকশন আছে যে তলদেশ হচ্ছে পৃষ্ঠ, এটা ডিরেকশন, হৃদের তলদেশ হতে ছেড়ে দেওয়া হলো। আমার প্রশ্নে বলা আছে যে এই যে বেলুনটা, এই বেলুনটার সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা হচ্ছে 15 লিটার, বেলুনটার সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা 15 লিটার। আবার প্রশ্নে দেওয়া আছে হৃদের পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ, মানে পি অ্যাটমসফিয়ার দেওয়া আছে 10⁵ নিউটন মিটার ইনভার্স 2। তারপর আছে গভীরতা, মানে এইচ দেওয়া আছে কত, গভীরতা দেওয়া আছে 15 মিটার, আবার ঘনত্ব দেওয়া আছে কত, ঘনত্ব দেওয়া আছে 1000 কেজি মিটার ইনভার্স 3।
এখন আমাদের গ নাম্বারে বলছে যে বেলুনে আবদ্ধ বায়ুর অনুসময়ের গতিশক্তি নির্ণয় করো। আবার প্রশ্নটা আমরা পড়ি, বেলুনে আবদ্ধ বায়ুর অনুসময়ের গতিশক্তি নির্ণয় করো। তাহলে এখানে যে বেলুনটা ছিল, একটি হ্রদের তলদেশ ও পৃষ্ঠের পানির তাপমাত্রা 8°C ও 30°C। 2 লিটার আয়তন বিশিষ্ট একটি বায়ুপূর্ণ বেলুনকে হ্রদের তলদেশ হতে ছেড়ে দেওয়া হলো। অর্থাৎ 2 লিটার আয়তন বিশিষ্ট এই যে এই বেলুনটা আমরা এখানে অ্যাড করলাম। 2 লিটার আয়তন বিশিষ্ট এই বেলুনটা 2 লিটার আয়তন বিশিষ্ট এই বেলুনটা হ্রদের তলদেশ হতে ছেড়ে দেওয়া হলো, মানে তলদেশ হচ্ছে পৃষ্ঠে যাবে, তলদেশে ছেড়ে দেওয়া হলো। বেলুনটির সর্বোচ্চ পোষণ ক্ষমতা হচ্ছে 15 লিটার দেওয়া আছে, এবং বায়ুমণ্ডলীয় চাপ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে এবং ঘনত্ব দেওয়া আছে। এবং প্রশ্নে বলছে, গ নম্বরে বলছে যে বেলুনে আবদ্ধ বায়ুর অণুসমূহের গতিশক্তির পরিবর্তন, পরিবর্তন মানে ডেল্টা চেয়েছে, গতিশক্তির পরিবর্তন। তাহলে এখান থেকে আমরা গতিশক্তির সূত্র জানি হচ্ছে, ইকে ইকুয়ালস টু F/2 পিভি F/2 এনআরটি। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি, তার আগে এগুলো লিখি, যেহেতু ডিরেকশনটা তলদেশ হতে পৃষ্ঠে, সেহেতু এটা হচ্ছে V1 ইকুয়ালস টু 2 লিটার, P1 ইকুয়ালস টু কত, বায়ুমণ্ডলীয় চাপ থাকবে, পাশাপাশি H⍴G থাকবে, এবং পৃষ্ঠে বায়ুমণ্ডলীয় চাপ দেওয়া আছে P অ্যাটমসফিয়ার 10⁵ এবং এটা হচ্ছে P2, এবং V2টা তো দেওয়া নাই, V2টা আমাদের দেওয়া নাই। ওকে, আমরা গতিশক্তির সূত্র জানি ইকে ইকুয়ালস টু F/2 পিভি F/2 এনআরটি। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে পিভি দেওয়া আছে, বাট প্রশ্নে খেয়াল করলে দেখতে পাবো, এবং এখানে তাপমাত্রা আছে। যেহেতু এখানে তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি আর এই সূত্রে কোনো তাপমাত্রা পাচ্ছি না, সেহেতু আমরা এই সূত্র ইউজ করব না, আমরা এই সূত্র ইউজ করব। তাহলে ইকে ইকুয়ালস টু F/2 এনআরটি। যেহেতু প্রশ্নে বলছে তাপমাত্রার পরিবর্তন, না, প্রশ্নে বলছে যে গতিশক্তির পরিবর্তন নির্ণয় করো। গতিশক্তির পরিবর্তন যেহেতু বলছে, সেহেতু আমরা এখানে তার সামনে হচ্ছে ডেল্টা ই কে লাগিয়ে দিব, F/2 কিন্তু এন থাকবে, আর থাকবে, এবং গতিশক্তির পরিবর্তন যেহেতু বলছে এখানে ডেল্টা টি হবে। ওকে, এখন এখান থেকে আমরা ডেল্টা টি এর মান তো জানি, ডেল্টা টি হচ্ছে 30 মাইনাস 8। আচ্ছা, এগুলো আমরা 30 যোগ 273, আর মানে তাপমাত্রাকে আমরা কেলভিনতে নেব। 273 যোগ 30 কত হয়, 303 মাইনাস 8 যোগ 273 হচ্ছে 281 হচ্ছে কেলভিন। এটা থাকে কত হয়, 30 যোগ 273, 30 যোগ 273 আর 281। আচ্ছা, এটা তাপমাত্রার পরিবর্তন এখানে থাকলো। তারপর হচ্ছে যে আমরা মান বসাই, ডিগ্রি অফ ফ্রিডম, যেহেতু এখানে কোনো দ্বিপারমাণবিক গ্যাস নেই বা বহু পারমাণবিক গ্যাস নেই, কোনো উল্লেখ নেই, এখানে আমরা এক পারমাণবিক গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম 3 এটা ইউজ করবো। 3/2, এন এর মান আমরা জানি না, আর এর মান জানি আমরা 8.314, এবং তাপমাত্রা পার্থক্য আছে যে এটা বাদ দেয়, ডিগ্রি সেলসিয়াস 30 মাইনাস 8, 30 মাইনাস 8। তাহলে এখানে পার্থক্য যত হবে, এটা পার্থক্য 273 যোগ করার পর যে পার্থক্যটা হবে, এই ডিগ্রি সেলসিয়াস পার্থক্য করার পর সেই একই পার্থক্যটাই হবে। তাহলে এখানে ক্যালকুলেশন করার সময় আমরা দেখতে পাবো এন এর মান অনুপস্থিত, কারণ আমরা এনটা আগে বাইর করে নিই। আমরা সূত্রে জানি পিভি ইকুয়ালস টু এনআরটি। এখানে এই মানে আদর্শ গ্যাসের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে যে এই যে আয়তনটা, এই আয়তনটা সবসময় আমরা মিটার কিউবে নেব, এবং তাপমাত্রাটা কেলভিনে নেব। এখন আমাদের দরকার মোল, এন ইকুয়ালস টু পিভি বাই আরটি। এখানে পি, এখানে আমরা কোন মানে পি এর মানটা বসাই, এই যে
প্রশ্নে বলছে যে বায়ুর অনুষঙ্গের গতিশক্তির পরিবর্তন, না বায়ুপূর্ণ বেলুন, তাহলে এইটা পি হচ্ছে পি অ্যাটমসফিয়ার প্লাস এইচ রো জি ইন্টু ভি কত, মানে হচ্ছে 2 লিটার, আর আর এর মান 8.314 প্লাস আর এর মান হচ্ছে 8.314 গুণন তাপমাত্রা আছে 8 ডিগ্রি সেলসিয়াস, 8 + 273। এখানে যে পি অ্যাটমসফিয়ার 10⁵ যোগ এইচ এর মান কত, এইচ এর মান দেওয়া আছে, এইচ এর মান 15, রো এর মান 1000 বা 10⁵, জি এর মান 9.8 গুণন 2 ভাগ যে মানটা 8.314 গুণন 8 + 273। ওকে, এই মানটা ক্যালকুলেশন করার পর আমাদের যে এই এন এর মান সেটি বের হয় 0.2114 মোল। তাহলে এই মোলটা এখানে বসিয়ে দেই, 3/2 0.211 গুণন 8.314 গুণন 30 - 8, এটা হচ্ছে 22, এটা 22 বের হবে, তাহলে এটা হচ্ছে 22। ওকে, মানে এখানে যে তাপমাত্রা এটা আমরা কেলভিনে নেওয়ার পর যেটি বেরোবে, ডিগ্রি সেলসিয়াসে নেওয়ার পরে সেটি বের হবে। তোমরা সবসময় চেষ্টা করবে এটা হচ্ছে কেলভিনে নেওয়ার জন্য, মানে এটা আমি কেলভিনে নিয়েছি, জাস্ট করে এখানে লিখছি। ওকে, এটা ক্যালকুলেশন পর যেটি বের হয় সেটি হচ্ছে যে 58 জুল। ওকে, এটা গ নম্বর শেষ। গ নম্বর বেলুনে আবদ্ধ বায়ুর অনুষঙ্গের গতিশক্তির পরিবর্তন, অর্থাৎ বেলুনে আবদ্ধ অনুষঙ্গের গতিশক্তির পরিবর্তন হচ্ছে যে এত জুল। এখন আমরা ঘ নম্বরটা করব। ঘ নম্বরে কি বলা আছে, বেলুনটি হ্রদের পৃষ্ঠে এসে বিস্ফোরিত হওয়ার সম্ভাবনা 95 বিশ্লেষণ করো। মানে বেলুনটি তলদেশ হতে পৃষ্ঠে আসার পর বা আসতে পারবে কিনা সেটা আমাদের নির্ণয় করতে হবে। এটা আসার জন্য মানে প্রথম 1 নাম্বার ম্যাথে আমরা করেছিলাম, যদি মানে এখানে দেওয়া আছে কি বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা হচ্ছে 15 লিটার। এই 15 লিটার এর যদি ধারণ ক্ষমতা থেকে যদি বেশি হয় তাহলে মানে তলদেশ হতে পৃষ্ঠে আসার আগে ফেটে যাবে, আর যদি 15 লিটার কম হয় তাহলে তলদেশ হতে পৃষ্ঠে আসতে পারবে। কারণ আমাদের ভিটুটা বার করতে হবে। আচ্ছা, আমরা বয়লের সূত্র অনুসারে জানি P1 V1 = P2 V2। তখন আমরা এখানে P1 এর মান জানি P অ্যাটমসফিয়ার প্লাস H রো জি, V1 জানি 2, P2 মানে P অ্যাটমসফিয়ার দেওয়া আছে 10⁵, V2টা আমরা বার করব, এখানে V2 সে আগের মতো ম্যাথ 1 নম্বর সিপের মতো, এভাবে করলে হবে না, কারণ এখানে তাপমাত্রা দেওয়া আছে। তাপমাত্রার জন্য আমরা একটা সূত্র জানি, বয়েল ও চার্জের সমন্বয় সূত্র, P1 V1 বাই T1 P2 V2 বাই T2। এখানে চাপ, আয়তন এবং তাপমাত্রা তিনটারে কম্বাইনেশন আছে, এই জন্য আমরা এই সূত্রটা ইউজ করব। এই সূত্রে আমরা কি বের করবো, V2। আচ্ছা, V2টা আমরা এখানে রাখলাম, তাহলে যেটি থাকবে P1 V1 বাই T1, এই দুটো এখানে গুণ হয়ে যাবে T2, আর P2টা এখানে গুণ হয়ে আসবে P2। এখানে P1 মানে কি, P অ্যাটমসফিয়ার প্লাস H রো জি, P অ্যাটমসফিয়ার প্লাস H রো জি, আর V1 কত 2, T2 কত T2, এটা হচ্ছে T1, এটা হচ্ছে T2, T2 হচ্ছে যে 30 + 273, 30 + 273, আর T1 হচ্ছে 8 + 273, 8 + 273, এবং P2 হচ্ছে যে 10⁵। ক্যালকুলেশন করার পর যেটি বেরোয় সেটা হচ্ছে 5.326 লিটার। এই যে বেলুনটার সর্বোচ্চ ধারণ ক্ষমতা বা প্রসারণ ক্ষমতা হচ্ছে 15 লিটার, বাট বেলুনটি তলদেশ হচ্ছে পৃষ্ঠে
পৃষ্ঠে যাবে তখন তার বেলুনটি হবে 5.32 লিটার, যা সর্বোচ্চ ধারণ ক্ষমতা থেকে কম। সেহেতু হ্রদের পৃষ্ঠে বেলুনের যে আয়তনটা সর্বোচ্চ পোষণ ক্ষমতা হতে কম হয়, বেলুনটি কি বিস্ফোরণের সম্ভাবনা নেই, অর্থাৎ বেলুনটি ফেটে যাবে না। অর্থাৎ তলদেশ যে পৃষ্ঠে গেলে যে এটি সর্বোচ্চ ধারণ ক্ষমতার থেকে কম, সর্বোচ্চ ধারণ ক্ষমতা থেকে কম হয় বা কম বের হয়, তাই বেলুনটি তলদেশ হতে পৃষ্ঠে যাওয়ার পর বিস্ফোরিত হবে না বা বিস্ফোরিত হওয়ার সম্ভাবনা নেই। এটা হচ্ছে 2 নম্বরের সমাধান। এখন আমরা প্রশ্নে 3 নাম্বার সলভ করব। 3 নাম্বার সলভ করব এবং প্রশ্নে কি বলা আছে? প্রশ্নে বলা আছে যে 200 গ্রাম নাইট্রোজেন গ্যাস ভর্তি একটি বেলুন, 200 গ্রাম নাইট্রোজেন গ্যাস ভর্তি একটি বেলুন, নাইট্রোজেন গ্যাস ভর্তি একটি বেলুন, এটা হচ্ছে নাইট্রোজেন 200 গ্রাম নাইট্রোজেন গ্যাস ভর্তি বেলুন, নাইট্রোজেন গ্যাস ভর্তি বেলুন যেটা দেওয়া বলা আছে আমরা সেটা সব ইমাজিন করব। প্রশ্নে বলা আছে যে 200 গ্রাম নাইট্রোজেন গ্যাস ভর্তি একটি বেলুনকে সমুদ্রের তলদেশে নিয়ে যাওয়ায় আয়তন অর্ধেক হয়ে গেল। আচ্ছা, আমরা চিত্রটা ইমাজিন করি। ইমাজিন হচ্ছে যে এটা হচ্ছে মনে করলাম এটা হচ্ছে পৃষ্ঠ, এটা হচ্ছে তলদেশ, আর এটা হচ্ছে সমুদ্র। প্রশ্নে কি বলছে যে 200 গ্রাম নাইট্রোজেন গ্যাস ভর্তি একটি বেলুন সমুদ্রের তলদেশে নিয়ে যাওয়ায় আয়তন অর্ধেক হয়ে গেল। অর্থাৎ ডিরেকশন হচ্ছে যে সমুদ্রের তলদেশে নিয়ে গেছে, অর্থাৎ উপর থেকে নিচ। তাহলে এটা হচ্ছে ভি ওয়ান, মানে সমুদ্রের তলদেশে নিয়ে যাওয়ায় আয়তন অর্ধেক হয়ে গেল। অর্থাৎ আগে ধরে নিলাম ভি ওয়ান মানে প্রাথমিক আয়তন ভি, এবং তলদেশে নিয়ে যাওয়ার পর আয়তন অর্ধেক হয়ে গেল। এখন প্রশ্ন বলছে আয়তন অর্ধেক। সমুদ্র পৃষ্ঠে চাপ, সমুদ্র এবং পৃষ্ঠের চাপ হচ্ছে পি অ্যাটমসফিয়ার, পি1 অ্যাটমসফিয়ার, এটা দেওয়া আছে 10⁵ নিউটন মিটার ইনভার্স 2, এবং সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা দেওয়া আছে, এবং এখানে তাপমাত্রা দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস। তলদেশের তাপমাত্রা, এবং এটা তলদেশ, এবং তলদেশের তাপমাত্রা দেওয়া আছে হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস, এবং ঘনত্ব পাশাপাশি এখানে ঘনত্ব দেওয়া আছে 1000 কেজি মিটার ইনভার্স 3। তারপর আছে জি এর মান দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং আর এর মান দেওয়া আছে 8.314 জুল মোল ইনভার্স, আর একটা আছে কেলভিন ইনভার্স। এখন আমাদের গ নম্বরে বলছে যে সমুদ্র পৃষ্ঠে নাইট্রোজেনের মোট শক্তি কত। এটা সমুদ্র এবং এই যে পৃষ্ঠ, এই সমুদ্র পৃষ্ঠে নাইট্রোজেন গ্যাসের মানে মোট শক্তিটা কত। আমরা গতিশক্তির সূত্র জানি, ইকে ইকুয়ালস টু F/2 পিভি F/2 nRT। এখন এখানে চাপ আছে, আয়তন আছে, তাপমাত্রা আছে, তার মানে এই সূত্র আমরা ইউজ করব না। তাহলে কোন সূত্র ইউজ করব? এই সূত্র ইউজ করব, F/2 nRT। এখন ডিগ্রি অফ ফ্রিডম, নাইট্রোজেন আছে দ্বিপারমাণবিক গ্যাস, এই ডিগ্রি অফ ফ্রিডম আছে 5/2, এন হচ্ছে মোল সংখ্যা, ভর ভাগ আণবিক ভর। প্রশ্ন বলছে যে সমুদ্র পৃষ্ঠে বলতে পৃষ্ঠে, এই যে পৃষ্ঠে সমুদ্র পৃষ্ঠে নাইট্রোজেনের মোট শক্তি। তাহলে নাইট্রোজেন ডিগ্রি অফ ফ্রিডম 5 এবং 2, মোল হচ্ছে ভর ভাগ আণবিক ভর। এর ভর কত দেওয়া আছে? 200 গ্রাম। ভর ভাগ আণবিক ভর কত? নাইট্রোজেন হচ্ছে 14×28, আর ভর ভাগ আণবিক ভর, এবং আর এর মান দেওয়া আছে 8.314, এবং টি এর মান কত? এবং টি এর মান হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, 30 যোগ 273, এটা কেলভিনে নিতে হবে। এটা ক্যালকুলেশন করার পর আমাদের যেটি বের হয় সেটি হচ্ছে যে 44984.68 জুল। এটা হচ্ছে গ নম্বরের উত্তর। এখন আমরা ঘ নম্বর সমাধান করব। ঘ নম্বরে কি বলছে? তাপমাত্রার পরিবর্তন বিবেচনায়, অর্থাৎ প্রথমে ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, পৃষ্ঠ থেকে তলদেশে নিয়ে আসার পর তাপমাত্রা হয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস। এই যে তাপমাত্রা পরিবর্তন বিবেচনায় সমুদ্রের গভীরতা বলতে এইচ নির্ণয় করা সম্ভব কিনা। তাহলে আমরা জানি একটা সূত্র, বয়লের সূত্র P1 V1 ইকুয়ালস টু P2 V2, বাট এখানে তাপমাত্রা পরিবর্তন বলছে সেহেতু আমরা এই সূত্রটা ইউজ করবো না, আমরা সমন্বয় সূত্রটা ইউজ করবো। P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2। এখন P1 V1 কি? ডিরেকশন যেখান থেকে শুরু সেটা হচ্ছে P1। P1 কত? P অ্যাটমসফিয়ার। তারপর V1 কত? V। T1 কত? 30 ডিগ্রি সেলসিয়াস, 30 যোগ 273। তারপরে আছে P2 কত? এই যে P2, এখানে লিখি, এটা লিখি। P2 হচ্ছে যেহেতু পৃষ্ঠ থেকে তলদেশে আসছে সেহেতু
বায়ুমণ্ডলীয় তো চাপ থাকবেই, পাশাপাশি পানির একটা চাপ আছে এইচ রো জি থাকবে। ওকে, তাহলে পি টু হচ্ছে যে পি অ্যাটমসফিয়ার প্লাস এইচ রো জি, সেই এইচটাকে আমরা বাইর করবো, এবং ভি টু হচ্ছে যে ভি বাই টু ভাগ, আর আছে টি টু কত, টি টু হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস, 15 যোগ 273। এখানে আচ্ছা মানগুলো বসাই। পি অ্যাটমসফিয়ারের মান কত, পি অ্যাটমসফিয়ার মান আছে 10⁵ গুণন এইভি, আর এইভি কাটা, তো গুণন 1 দিয়ে কোনো নাই, 30 যোগ 273, এটা আছে 303। তারপর পি অ্যাটমসফিয়ার 10⁵ যোগ এই এইচটা আমরা বাইর করবো। রো এর মান হচ্ছে 1000, যেটিকে আমি 10⁻³ আকারে লিখলাম, এবং জি এর মান হচ্ছে 9.8, এটা হচ্ছে 1/2, আর 15 যোগ 273, 15 যোগ 273। এখান থেকে এই যে 15 যোগ 273, এটার সাথে গুণ দেওয়ার পর, মানে এটা ক্যালকুলেশন করার পর এইচ এর মান আমাদের যেটি বাইরে সেটি হচ্ছে যে 9.193 মিটার। তাহলে তাপমাত্রা পরিবর্তন বিবেচনায় সমুদ্রের গভীরতা, তাপমাত্রা পরিবর্তন তাপমাত্রা পরিবর্তন বিবেচনায় গভীরতা, সমুদ্রের গভীরতা তাপমাত্রা পরিবর্তন সমুদ্রের গভীরতা এই সময় 9.193 মিটার, এই ক্যালকুলেশনটা বুঝলেন যে করিও। এটা হচ্ছে এইচ ডাব্লিউ, আমি শর্টকাটে করে দিলাম যাতে তোমার সময়টা বাঁচে। এখন আমরা 4 নাম্বার সলভ করব। প্রশ্নে কি বলা আছে, প্রশ্নে বলা আছে যে 4 × 10⁻² মিটার কিউব আয়তনের সিলিন্ডার। আচ্ছা আমরা একটা সিলিন্ডার আর্ট করি, এই যে আমাদের সিলিন্ডার, আমাদের চায়না সিলিন্ডার, 4 × 10⁻² মিটার কিউব আয়তনের, এই যে এত মিটার কিউব আয়তনের সিলিন্ডার 300 কেলভিন তাপমাত্রায়, তাপমাত্রা দেওয়া আছে 300 কেলভিন তাপমাত্রায় 2 × 5 × 10⁻⁵ নিউটন মিটারের চাপে অক্সিজেন গ্যাস ভর্তি আছে। অক্সিজেন গ্যাস ভর্তি আছে এবং কত চাপে, চাপ হচ্ছে 2.5 × 10⁵ নিউটন মিটার ইনভার্স 2। তাহলে এত মিটার কিউব আয়তনের একটি সিলিন্ডার যার তাপমাত্রা দেওয়া আছে 300 কেলভিন এবং চাপ এত, এবং অক্সিজেন গ্যাস দ্বারা ভর্তি করানো আছে। এবং তারপরে বলছে তাপমাত্রা অপরিবর্তিত রেখে, মানে তাপমাত্রা সেম রেখে কিছু পরিমাণ অক্সিজেন ব্যবহার করার পর, মানে তাপমাত্রাটা সেম রেখে কিছু পরিমাণ ব্যবহার করার পর চাপ 1.3 × 10⁵ নিউটন পাওয়া গেল। অর্থাৎ কিছু পরিমাণ ব্যবহার করার পর, কিছু পরিমাণ ব্যবহার করার পর, কিছু পরিমাণ ব্যবহার করার পর, মানে অক্সিজেন গ্যাস কিছু পরিমাণ ব্যবহার করার পর, মানে তাপমাত্রাটা একই রেখে, প্রশ্ন বলা আছে তাপমাত্রা একই রেখে কিছু পরিমাণ অক্সিজেন গ্যাস ব্যবহার করে চাপটা পাওয়া গেছে, সেটি হচ্ছে যে 1.3 × 10⁵ নিউটন মিটার ইনভার্স 2। মানে কিছু পরিমাণ অক্সিজেন গ্যাস ব্যবহার করে যে চাপটা পাওয়া গেছে সেটি হচ্ছে এটা। এখন প্রশ্নে বলছে উদ্দীপকে বর্ণিত অক্সিজেন গ্যাস ব্যবহারের পূর্বে, মানে ইউজ করার পূর্বে অণুগুলোর মূল গড় বর্গবেগ কত, মূল গড় বর্গবেগ সিআরএমএস কত, সিআরএমএসটা আমাদের বের করতে বলছে। আমরা সূত্র জানি সিআরএমএস ইজ ইকুয়ালস টু 3RT বাই এম রুট অফ 3KT বাই ছোট হাতের এম। হ্যাঁ, এই সূত্রে আর এর মান প্রয়োজন, টি এর মান প্রয়োজন, এবং হচ্ছে আণবিক ভরের প্রয়োজন, এবং প্রশ্নে আণবিক ভর অবশ্য দেওয়া আছে। প্রশ্নে আণবিক ভর এম কত দেওয়া আছে, 32 গ্রাম মোল ইনভার্স, আণবিক ভর দেওয়া আছে 32 গ্রাম মোল ইনভার্স। ওকে ওকে, এখন আমরা সিআরএম এর বার করবো। এখন আমরা কোন সূত্রটা ইউজ করবো, সিআরএম এর দুটো সূত্র দেওয়া আছে, মানে দুটা সূত্র আমরা জানি, এটা এবং এটা। এখানে আর এর মান আমরা জানি মুখস্থ, টি এর মান দেওয়া আছে ওকে, আণবিক ভর ওকে, ব্যবহারের পূর্বে ওকে, এই সূত্রটা আমরা ইউজ তাহলে করবো না, কারণ কি এর মান প্রয়োজন, কি এর মান আমাদের দেওয়া নাই। প্রশ্নে যা থাকবে আমরা তা দিয়ে যে সূত্র হয় সেই সূত্র লিখবো। এখন এই সূত্রে বসাই, এখন 3 আর এর মান আমরা 8.314
ওকে, টি এর মান আছে 300 কেলভিন, এটা কেলভিনে নেওয়া আছে তাপমাত্রাটা, তাহলে আমাদের চেঞ্জ করার কোনো প্রয়োজন হইল না। এবং আণবিক ভর কত দেওয়া আছে? 32। কিন্তু এই যে সিআরএমএস এর যে সূত্রগুলা, এই যে ভরটা, এই দুটা ভরে আমরা সবসময় কেজিতে কনভার্ট করব। এখানে কত দেওয়া আছে? ভর ভর দেওয়া আছে যে 32 গ্রাম, না গ্রাম পার মোল আছে, গ্রাম দেওয়া আছে। এবং 32কে কেজিতে কনভার্ট করার জন্য আমাদের কি করতে হবে? এই 32কে কেজিতে কনভার্ট করার জন্য 1000 দ্বারা ভাগ করতে হবে, বা 10⁻³ দ্বারা গুণ করলে আমরা কেজিতে পাবো। অর্থাৎ 3RT এর মান বসার পর ভরটা হচ্ছে 32 গ্রাম ছিল, এটা আমরা কেজিতে কনভার্ট করে নিলাম। ওকে, তখন এটা ক্যালকুলেশন করার পর আমরা যেটি পাই সেটি হচ্ছে 483.561 সিআরএমএস, না মিটার পার সেকেন্ড। ওকে, 1 নম্বর শেষ। এখন আমরা ঘ নম্বর শেষ, এখন আমরা ঘ নম্বর করবো। ঘ নম্বর বলছে যে উদ্দীপকের বর্ণনাতে যে পরিমাণ অক্সিজেন গ্যাস ব্যবহৃত হয়েছে তা নির্ণয় সম্ভব কিনা। উদ্দীপকের বর্ণনাতে যে অক্সিজেন গ্যাসটা ব্যবহৃত হয়েছে তা নির্ণয় সম্ভব কিনা, মানে অক্সিজেন গ্যাসের পরিমাণ। আমরা জানি মোল সংখ্যা n সমান ভর ভাগ আণবিক ভর, মানে ভর ভাগ আণবিক ভর, এক কথায় ভর ভাগ আণবিক ভর। আচ্ছা, এটাকে ভর ভাগ আণবিক ভর। এখন আমাদের মানে আমাদের চাইছে কি পরিমাণ অক্সিজেন গ্যাস ব্যবহৃত হয়েছে, মানে ভরটা চাইছে, W = মোল সংখ্যা গুণন আণবিক ভর। এখানে আমরা আণবিক ভর জানি, এটা আমরা বের করব, আর আমাদের দরকার মোল সংখ্যা। আচ্ছা, মোল সংখ্যা আমাদের দরকার। আমরা PV = nRT সূত্র দ্বারা মোল সংখ্যা বের করতে পারি, n = PV/RT। এটা দিয়ে আমরা মোল সংখ্যা বের করতে পারি, কিন্তু এখানে এই সূত্র দিয়ে হবে না। কারণ অক্সিজেন গ্যাস ব্যবহার পূর্বে আদর্শ গ্যাসের সূত্র PV = nRT একটা খাটবে, এবং অক্সিজেন গ্যাস ব্যবহার করার পর আদর্শ সূত্র PV = nRT আরেকটি খাটবে। তাই দুই সূত্র কম্বাইন করে আমরা এনটা বের করব। তাহলে আমরা এখন মানে প্রাথমিক অবস্থায় বা আদিতে যেটি ছিল সেটি লিখি। আদিতে PV = nRT আগে লিখি। ওকে, এবং পরবর্তীতে যেটি হয়েছে সেটি আগে লিখি। পরবর্তীতে PV = nRT নাকি, এখানে কি আছে? তাপমাত্রা সেম, অর্থাৎ তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না। আদিতে যে তাপমাত্রা, পরবর্তীতে সেই তাপমাত্রা একই থাকবে। ওকে ওকে, এবং আর্দ্র ধ্রুব দুইটারে সেম থাকবে। এবং ব্যবহারের পূর্বে চাপ এত ছিল, ব্যবহারের পরে চাপের পরিবর্তন হয়েছে, P1 P2। ওকে, আয়তন, এই সিলিন্ডারে যে আয়তন, এই সিলিন্ডারে সেই আয়তন, আয়তনের কোনো পরিবর্তন হবে না, আয়তন ঠিক থাকবে, মানে আয়তন অপরিবর্তিত থাকবে, এবং মোল সংখ্যার পরিবর্তন হবে। এইটা যে পরিমাণ মোল ছিল, এটা তার থেকে কম পরিমাণ মোল সংখ্যার পরিবর্তন হবে। অর্থাৎ এটা n1, এটা হচ্ছে n2। এটা 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর। এই দুটোকে ক্যালকুলেশন করে আমরা n এর মানটা বের করব। তাহলে এই দুটো আমরা বিয়োগ করে দিই, অর্থাৎ 1 বিয়োগ 2। তাহলে P1V - P2V, n1RT - n2RT। এখান থেকে V কমন নিলে P1 - P2, এখান থেকে RT কমন নিলে n1 - n2। আমাদের দরকার n1 মানে n2 কে ডেল্টা n লেখা হয়, বা মূল সংখ্যার পরিবর্তন ডেল্টা n। তাহলে এটা যেটা সেটা থাক P1 - P2 ভাগ RT। এখানে মানগুলো বসাই। V এর মান কত? V এর মান কত দেওয়া আছে? আয়তন 4 × 10⁻², 4 × 10⁻²। এবং P1 এর মান কত দেওয়া আছে? এটা আদিতে আছে P1 এর মান হচ্ছে 2.5 × 10⁵ আর P2 এর মান কত দেওয়া আছে? 1.3 × 10⁵ মাইনাস 1.3 × 10⁵ ভাগ আর এর মান আমরা জানি 8.314, এবং টি এর মান হচ্ছে কত? তাপমাত্রা অপরিবর্তিত, মানে টি এর মান দেওয়া আছে 300 কেলভিন। অর্থাৎ আদিতে যে তাপমাত্রা, পরবর্তীতে সেই তাপমাত্রা একই। তখন ডেল্টা এন আমাদের যেটি বের হয়েছে, মানে এটা ক্যালকুলেশন করে যেটি বের হয় সেটি হচ্ছে যে 1.
92,446 মোল। অতএব এখন আমরা ভরটা বার করব, W ইকুয়ালস টু N ইন্টু M। যেহেতু এখানে মোল সংখ্যার পরিবর্তন, সেহেতু আমরা এখানে ডেল এন দেই, ডেল ডাব্লিউ দেই। তাহলে ডেল এন হচ্ছে 1.92446 ইন্টু আণবিক ভরটা হচ্ছে 32। আর এই সূত্রে যে ভরটা ইউজ করবো সেটি হচ্ছে গ্রামে। এটাকে কেজিতে নেওয়া যাবে না। সিআরএমএস করার ক্ষেত্রে মানে বর্গমূল গড় বর্গবেগ করার ক্ষেত্রে এই ভরটা আমরা কেজি ইউজ করবো, বাট এই সূত্রে N ইকুয়ালস টু W/M, এই সূত্রে ভরটা গ্রামে। তাহলে এই দুটো গুণ করার পর যেটি থাকবে বা যেটি হবে সেটি হচ্ছে যে 61.582 গ্রাম। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি ব্যবহৃত অক্সিজেন গ্যাসের পরিমাণ হচ্ছে নির্ণয় সম্ভব। অতএব ব্যবহৃত অক্সিজেন গ্যাসের পরিমাণ ব্যবহৃত অক্সিজেন গ্যাসের পরিমাণ 61.582 গ্রাম। এটাই ছিল হচ্ছে 4 নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা 5 নম্বর প্রশ্নের সমাধান করব এবং 5 নম্বর প্রশ্নে বলা আছে, 5 নম্বর প্রশ্নটা আমি এখানে তুলে রাখছি। 5 নম্বর প্রশ্নে বলা আছে যে এ ও বি দুটি ঘনাকৃতি গ্যাস পাত্র যার প্রত্যেকটা বাহু সমান। এ ও বি ঘনাকৃতি গ্যাস পাত্র যাতে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার এবং উভয় গ্যাসের চাপ হচ্ছে 24 ইন্টু 10⁵ নিউটন মিটার ইনভার্স 2। মানে এ ও বি ঘনাকৃতির দুইটা গ্যাস এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার করে, এবং এই পাত্র দুই পাত্রের চাপটা একই, পি সমান 24 ইন্টু 10⁵ নিউটন মিটার ইনভার্স 2। এটা হচ্ছে এ পাত্র এবং বি পাত্র দুই পাত্রের গ্যাসের পরিমাণ দেওয়া আছে, গ্যাসের চাপের পরিমাণ দেওয়া আছে। এই যে এই প্রথম পাত্র এ পাত্রে হচ্ছে ভরটা দেওয়া আছে 16 গ্রাম, এটা হচ্ছে অক্সিজেন। বি পাত্র ভরটা দেওয়া আছে 16 গ্রাম, এটা হচ্ছে হাইড্রোজেন। গ নম্বরে বলছে যে তাপমাত্রা স্থির রেখে, অর্থাৎ তাপমাত্রাকে স্থির রেখে পাত্রে বাহুর দৈর্ঘ্য অর্ধেক করা হলে পরিবর্তিত চাপ নির্ণয় করো। তাপমাত্রা স্থির রেখে পাত্রে বাহুর দৈর্ঘ্য অর্ধেক করা হলে পরিবর্তিত চাপ নির্ণয় করো। তাহলে এই নাম্বারটা আমরা সলভ করি। সলভ 1, তাপমাত্রা স্থির রেখে পাত্রে বাহুর দৈর্ঘ্য অর্ধেক করা হলে পরিবর্তিত চাপ নির্ণয় করো। টি তাপমাত্রা স্থির, বয়লের সূত্রে আমরা জানি পিভি এবং টি কনস্ট্যান্ট কোন সূত্রে? বয়লের সূত্রে পি সমানুপাতিক 1/v, আর বি সমানুপাতিক 1/p লেখা যায়। এখান থেকে আমরা পিভি ইকুয়ালস টু কে, এটা আমরা পাই বয়লের সূত্রে। p1 ইকুয়ালস টু p2 v2, এটা হচ্ছে বয়লের সূত্র। টি কনস্ট্যান্ট কোন সূত্রে? বয়লের সূত্রে আমরা জানি p1 v1 ইকুয়ালস টু p2 v2। ওকে, এই যে এ পাত্র বি পাত্র না, p1 v1 এটা আমরা এই পাত্রে নিলাম। টি কনস্ট্যান্ট রেখে পাত্রে বাহুর দৈর্ঘ্য অর্ধেক করা হলে আদিতে যেটি ছিল সেটা হচ্ছে p1। চাপ কত? আদিতে যে চাপ টি কনস্ট্যান্ট রেখে পাত্রে বাহুর দৈর্ঘ্য অর্ধেক করা হলে পরিবর্তিত চাপ, মানে p1টা আমাদের দেওয়া আছে। আচ্ছা, p1টা আমরা জানি v1 বলতে, এটা যেহেতু ঘনাকৃতি, মানে ঘনর আয়তন হচ্ছে বাহু স্কয়ার। a1 যেহেতু এটি পাত্র এ বা যেটির আয়তন আমরা v1 ধরছি, আচ্ছা v1 ধরছি, সেহেতু এর বাহুটাকে আমরা a1 ধরলাম, বাহু কিউব। মানে এক কথায় ঘনের আয়তনের সূত্র হচ্ছে বাহু কিউব। আর এ পাত্রের বাহুটাকে আমরা v1 ধরছি এবং মানে এ পাত্রের আয়তনটাকে আমরা v1 ধরছি এবং বাহুটাকে a1 ধরছি, তাহলে বাহু কিউব। p2 আছে মানে পরিবর্তিত যেটা চাপটা, p2 আমরা বাইর করব, এবং v2 এটা যদি ঘনাকৃতি, তাহলে এটার বাহুটাকে a2 ধরলাম এবং এটা আমরা কিউব দিলাম। এখন
আমরা পরবর্তীতে চাপ P2 বের করব। P2 ইকুয়ালস টু P1 A1 কিউব ভাগ A2 কিউব। এখন প্রশ্ন বলছে যে টি কনস্ট্যান্ট রেখে পাত্রে বাহুর দৈর্ঘ্য অর্ধেক করা হলো। তাহলে মানে আদিতে যে বাহুর দৈর্ঘ্য ছিল 20 সেন্টিমিটার, বা যেটাকে আমরা মিটারে কনভার্ট করলে হয় 0.2 মিটার, এবং ঠিক আছে পাত্রের বাহুর দৈর্ঘ্য অর্ধেক করা হলো। মানে পরবর্তীতে কি করা হয়েছে, অর্ধেক করা হয়েছে, 0.2 কে অর্ধেক করা হয়েছে, মানে 0.1 মিটার। এখন এই মানগুলো বসানোর পর যেটি আমাদের দাঁড়াইবে, P1 এর মান কত, 24 ইন্টু 10⁵ এবং A1 এর মান হচ্ছে 0.2, A2 এর মান হচ্ছে 0.1 কিউব, এটা কিউব, এটার মান যেটি বের হয় সেটি হচ্ছে যে 1.92 ইন্টু 10⁵ হচ্ছে নিউটন মিটার ইনভার্স 2। তাহলে এটা আমরা কিভাবে সমাধান করলাম, বয়েলের সূত্রে আমরা জানি টি কনস্ট্যান্ট, বয়েলের সূত্রে আমরা জানি P1 ইকুয়ালস টু P2 V2। টি কনস্ট্যান্ট রেখে বলতে বয়েলের সূত্র, পাত্রে বাহুর দৈর্ঘ্য অর্ধেক করা হলো। আদিতে যে পাত্রের বাহুর দৈর্ঘ্যটা ছিল সেটা লিখলাম। প্রশ্নে বলছে যে পাত্রের বাহুর দৈর্ঘ্য অর্ধেক, পরবর্তীতে পাত্রের বাহু যত ছিল তাকে অর্ধেক করলাম, 0.2/2, এটাকে অর্ধেক করার পর যেটি দ্বারা 0.1 মিটার। পরিবর্তিত চাপ, মানে আদিতে P1 V1 এবং পরবর্তীতে P2 V2, মানে আদিতে এটা পরিবর্তিত হওয়ার পর P2 V2। P1 যেটি দেওয়া আছে এবং ঘনাকৃতির আয়তনের সূত্র বাহু কিউব, P2 যেটা আমরা বাইর করব, পরবর্তীতে ওই একই ঘনাকৃতি ছিল যার আয়তন V2 ধরছি এবং বাহুর দৈর্ঘ্য A2 ধরছি, তারা ঘনের সূত্র হচ্ছে একই, ক্যালকুলেশন করার পর আমরা পরবর্তীতে সব P2 পেলাম। এখন আমরা 2 নম্বর সলভ করব, বা ঘ নম্বর সলভ করব। এ ও বি উভয় পাত্রের প্রাথমিক অবস্থায় CRMS সমান হবে কিনা, মানে এইটা CRMS, যেটা CRMS বের করার পর আমরা দেখব এই দুইটা সমান হবে কিনা। আচ্ছা, আমরা এই পাত্রের জন্য CRMS বের করব। আমরা CRMS এর সূত্র জানি 3RT/m, 3RT/ বড় হাতের M, আর একটা আছে 3KT/m, 3KT/ ছোট হাতের m। এই সূত্র ইউজ হবে না, কারণ এই কে এর মান এক্সট্রা ভাবে দেওয়া আছে, প্রশ্নে দেওয়া নেই, এই জন্য এটা ইউজ হবে না। প্রশ্নে যা থাকবে সেটা নিয়ে আমরা কাজ করব। আর এই সূত্রে যে এই এমটা হচ্ছে কেজিতে। ওকে, এখানে এই প্রশ্নে আমরা এ এর ক্ষেত্রে CRMS বার করি 3R, আর এর মান তো আমরা জানি 8.314, এবং টি এর মান এ ঘনাকৃতি পাত্রের জন্য টি এর মান দেওয়া কিন্তু নেই। আচ্ছা, টি এ দেওয়া নেই, এটা আমরা বার করব। এবং ভর কত দেওয়া আছে, ভর দেওয়া আছে যে এটার জন্য হচ্ছে ভর না, এটার জন্য কত দেওয়া আছে, ভর তো এখানে 16 গ্রাম না। আচ্ছা ঠিক আছে, থাক, 16 গ্রাম। ওকে, 16 আচ্ছা গ্রাম দেওয়া আছে, এটাকে আমরা কেজিতে নেব, গ্রাম কেজিতে নেওয়ার জন্য 10⁻³ দ্বারা। আমাদের এখানে টার্গেট এখন কি, এটা আমরা কেজিতে নিলাম, যেহেতু ঘটে কেজিতে আমার টার্গেট আছে এটা বার করানো। তাপমাত্রা আমরা জানি PV ইকুয়ালস টু nRT, টি এটা বার করব, অর্থাৎ টি ইকুয়ালস টু PV/nR। এখানে পি এর মান কত, এ পাত্রের জন্য পি এর মান, দুইটা পাত্রের জন্য সমান, পি এর মান হচ্ছে 24 ইন্টু 10⁵, এবং ভি এর মান কত, আয়তন হচ্ছে বাহু কিউব, সেন্টিমিটার আছে, মিটার আছে বলে 0.2, বাহু কিউব ভাগ n। ভর ভাগ আণবিক ভর, অক্সিজেন আছে, এটা হচ্ছে 32, এবং আর এর মান আছে 8.314। এটা করে T1, যে মানটা বাইর হবে সেই মানটা এখানে বসে দেব, এই জায়গায় বসাবো। এই মানটা এখানে যে মানটা বাইর হবে সেই মানটা আমরা এই জায়গায় বসাবো। বসানোর পর একটা মান আসবে, তখন এ এর জন্য CRMS আমরা পেয়ে যাব এইভাবে। আবার বি এর জন্য আমরা কিভাবে CRMS পাবো,
ওই একই এই সূত্রটা হবে না, তখন হবে 3RT/m। এখানে 3 এর মান জানি, আর এর মান 8.314 এবং টিবি এর মান জানি না। এমবি হচ্ছে, এটা হচ্ছে 16 গ্রাম দেওয়া ছিল, এটা কেজিতে নেব 10⁻³ দ্বারা গুণ বা 1000 দ্বারা ভাগ। টিবিটা কোনভাবে বের করবো? এবার বি পাত্রের জন্য পিভি ইকুয়ালস টু এনআরটি, এটা টিবি। এখন আমরা টিবিটা বের করব, পিভি/এনআর। এখানে পি এর মান কত? দুইটারে যেহেতু সেম, পি এর মান হবে 24 ইন্টু 10⁵ এবং বি এর মান কত? এটাও 20 সেন্টিমিটার, মানে 0.2 মিটার কিউব, মানে আয়তনের সূত্র বানাতে বাহুকিক। তবে এন এর মান কত? এন সমান আমরা জানি ভর ভাগ আণবিক ভর। এটা ভর কত দেওয়া আছে? 16। আণবিক ভর কত? কোন যে গ্যাসটি, এটা আছে হাইড্রোজেনের, আণবিক ভর 2। ওকে, এবং আর এর মান 8.314। এখানে যেটি হবে, এখান থেকে একটা কেলভিন এককে মান পাবো, সেই মানটা আমরা এখানে বসে দেব। বসানোর পর একটা মান পাবো, পরবর্তীতে দেখবো মানে তোমরা ক্যালকুলেশনটা ক্যালকুলেটরে করবে, ক্যালকুলেশন করবে, এটা SW। ক্যালকুলেশন করার পর দেখবে সিআরএমএস এ আর সিআরএমএস বি, মানে এ এর সিআরএমএস আর বি এর সিআরএমএস সমান হবে, এ এর সিআরএমএস আর বি এর সিআরএমএস সমান হবে। এটা হচ্ছে উত্তর। তাহলে আজকের মতো আমরা 5টা সিকিউ করলাম।